আমার প্রায় ৬৬,৮০০ লোক এখন মাঠে কাজ করছে আমাদের। আপনারা জানেন ৬৬,৮০০ লোক এখন মাঠে কাজ করছে ভোটার রেজিস্ট্রেশন পারপাসে, বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে সারা দেশে। আপনারা একবার ভাবুন, ৬৬,৮০০ লোককে মোবিলাইজ করা, তাদেরকে ট্রেন করে বাড়ি বাড়ি পাঠানো। আমরা ট্রেনও করেছি এদেরকে, ট্রেনিং অফ ট্রেনার্স করে আগে, তারপরে তাদেরকে ট্রেনও করেছি, করে মোবিলাইজ করা। হোয়াট এ ডিফিকাল্ট জব ইট ইজ। সে কাজটা আমরা ইনশাল্লাহ করতে পেরেছি। আমরা যখন সিদ্ধান্ত নিই, আমরা প্রাথমিকভাবে চিন্তা করেছিলাম যে আমরা মার্চ মাস থেকে কাজটা শুরু করব, কারণ আমাদের কিছু চ্যালেঞ্জ ছিল, লজিস্টিক চ্যালেঞ্জ, লজিস্টিক্সের অভাব। মাঠে পর্যাপ্ত ল্যাপটপ ছিল না, ক্যামেরা ছিল না, স্ক্যানার ছিল না। এই জন্য কীভাবে কাজটা করবো এটা দুশ্চিন্তায় ছিলাম। তো যা হোক, ইউএনডিপি এগিয়ে আসছে আমাদের অনুরোধে, ইউএনডিপি এগিয়ে আসছে। তারা আমাদেরকে মোটামুটি সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। তারা প্রায় ১৩০০ না ১৩২১টা বোধহয় ল্যাপটপ তারা দিবে আমাদেরকে, অলরেডি দিয়ে দিয়েছে। তারপরে স্ক্যানার দিবে, ক্যামেরা দিবে বোধহয় ১,০০০, তারপরে স্ক্যানার দিবে, তারপর আমাদের ওই যে কালি টালি এগুলো সব যা যা লাগে তারা দিবে। নট অনলি দ্যাট, আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছি যে বুটের যে যাত্রা, এটা তো একটা লম্বা সময়, অ্যালং দ্য ওয়ে আমাদের অনেক সাপোর্ট হয়তো লাগতে পারে, বুটের জন্য অনেক কিছু প্রকিউর করতে হয়। তো তাদেরকে অনুরোধ করেছি, তোমরা আমাদের ভোটের পারপাসে যদি কিছু লাগে তোমাদের কাছ থেকে চাইবে, তোমরা কি সাহায্য করবা? বলে উই উইল কনসিডার। আমি বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় করতে চাই, অর্থ সাশ্রয় করে কাজটাও হোক, বাংলাদেশ সরকারের অর্থ সাশ্রয় হোক, এটা একটা আমার ইচ্ছা। ইউএনডিপিকে মোটামুটি রাজি করিয়েছি, তারা আমাদেরকে আরও সাহায্য দিবে। সুতরাং এরা 67,000 হাত ব্যাগ দিয়ে দিয়েছে, অলরেডি ডেলিভার্ড। আমাদের যে যারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা যে কাগজপত্র ক্যারি করার জন্য জুট ব্যাগ 67,000 অলরেডি হ্যান্ডেড ওভার টু আস বাই ইউএনডিপি। সুতরাং ইউএনডিপিকে আমরা পাশে পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, তাদেরকে আমি ধন্যবাদ দেই। এখন দেখেন, ইলেকশন ইটসেলফ ইজ এ কস্টলি অ্যাফেয়ার অ্যান্ড অলসো এ টাইম কনজিউমিং অ্যাফেয়ার। ইলেকশনটা খুব একটা কুইক ফিক্স করা যায় না, কারণ বিশেষত যে পরিস্থিতিতে আমরা দায়িত্বটা নিয়েছি, অথবা আমাদের আমাদের কাঁধে দায়িত্বটা এসে পড়েছে, যে সময়ে ভেরি ক্রুশিয়াল টাইম, সব কিছু কিন্তু রেডি নাই। আমাদের জন্য মাঠটা রেডি নাই। একটা মুভমেন্টের পরে আমরা দায়িত্ব পেয়েছি, তো ক্রুশিয়াল টাইমে, এবং 15টা সংস্কার কমিশন কাজ করছে এখন যার জন্য আমরা রুলস অফ দি গেম কি হবে এটা আমরা ফিক্স করতে পারি না এখনো। যে কারণ একটা খেলা খেলতে গেলে আপনাকে তো রুলস অফ দি গেমস ফিক্স করতে হয়। রুলস অফ দি গেম যদি থাকে, খেলার নিয়ম কানুন যদি আগের থেকে ফিক্স করা থাকে, আপনি কমফোর্টেবলি খেলাটা পরিচালনা করতে পারেন। কিন্তু আমরা যে ইলেকশনটা করব, এই আইন কানুন বিধিবিধান কিন্তু এখনো চূড়ান্ত অবস্থায় নাই, কারণ রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসা শুরু করেছে। তো এখন এদের মধ্যে কতটুকু গ্রহণযোগ্য হয়, কতটুকু ইনকর্পোরেট করতে হবে, বিভিন্ন বিধিবিধানের মধ্যে ইনকর্পোরেট করতে হবে, এটা আমরা উই আর নট স্টিল শিওর অ্যাবাউট ইট। আমাদের ইলেকট্রাল রিফর্মস কমিশনের পুরো রিপোর্টটাও কিন্তু আমরা পাই নাই। আমরা সারাংশ আপনাদের মতো যেটা পাবলিক ডোমেইনে পাওয়া যায় সেটুকু, তো আমাদের যা মতামত সেটুকুর ভিত্তিতে কিন্তু দিতে হচ্ছে। দেখেন, ইলেকশনের মধ্যে কতগুলো টাইম কনজিউমিং বিষয় আছে। নাম্বার 1 ইজ দ্যাট ভোটার রেজিস্ট্রেশন, যেটা আমরা এখন তো আগের ভোটার লিস্ট নাই, এখন ভোটার রেজিস্ট্রেশন অনেক তথ্য নিয়ে করতে হয়। আগের দিনে হতো কি, নাম, বাবার নাম, ঠিকানা লিখে দিলে ভোটার লিস্ট হয়ে গেল। এখন তো নানাবিধ তথ্য নিতে হয় আমাদের। ইট মে বি কল্ড এ ভোটার রেজিস্ট্রেশন, নট দি জাস্ট দি প্রিপারেশন অফ দি ভোটার লিস্ট। তাহলে এই কাজটা আমরা, টাইম কনজিউমিং হলেও এই কাজটা আমরা অলরেডি শুরু করে দিয়েছি, এবং আমরা টাইমটাকে এগিয়ে নিয়ে এসেছি যাতে করে আমরা উইদিন দ্য টাইম ফ্রেম যাতে কাজটা করতে পারি। আর একটা বড় কাজ হচ্ছে আমার ডিলিমিটেশন। কিন্তু ডিলিমিটেশনের জন্য আমরা প্রায় 1/2 আবেদন কিন্তু পেয়েছি, অভিযোগ পেয়েছি। তাদের যে কনস্টিটিউয়েন্সিগুলোকে ডিস্টার্ব করা হয়েছে 2008-এ বিশেষত, তারপর দিকেও হয়েছে, কিন্তু আমরা স্টাক হয়ে আছি। কি জন্য? আমরা এগুলো ডিসপোজাল দিতে পারছি না। ওনারা নট অনলি ডিস্টর্টিং দি ডিলিমিটেশন
কিন্তু আইনের মধ্যে এমনভাবে বাধা সৃষ্টি করা হয়েছে যাতে আমরা এই যেটা ফিক্স করতে না পারি। 2021 সালে আইনের মধ্যে একটা সংশোধনী আনা হয়েছে যাতে করে আমরা চাইলে কিন্তু ওই অভিযোগগুলো অ্যাড্রেস করতে পারতেছি না। এই আইনটা সংশোধন করতে হবে, ওইটুকু সংশোধন করতে হবে, আদারওয়াইজ ডিলিমিটেশনটা আমরা আটকে যাচ্ছি, মানুষের অভিযোগগুলো অ্যাড্রেস করতে আটকে যাচ্ছি। দেন পার্টি রেজিস্ট্রেশন, অ্যানাদার টাইম কনজিউমিং প্রসেস। ওরা যখন বলবে যে আমার 50টা অফিস আছে বিভিন্ন জায়গায়, আমার লোক পাঠিয়ে ভেরিফাই করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। পার্টি রেজিস্ট্রেশন ইজ অলসো ভেরি লেংদি প্রসেস। তারপর প্রকিউরমেন্ট যেটা আছে, প্রকিউরমেন্ট ভোটের জন্য অনেক কিছু প্রকিউর করা লাগে। এই যে আমাদের কিন্তু ইচ্ছা করলে রাতারাতি কিনতে পারি না, কারণ প্রকিউরমেন্ট ল আছে বাংলাদেশে। ওখানে প্রকিউরমেন্ট লতে প্রেসক্রাইব করা আছে, আপনি টেন্ডার দিবেন, কতদিন পরে খুলবেন, 28 দিন, মূল্যায়নের জন্য এতদিন, ওয়ার্ক অর্ডারের জন্য এতদিন, একদম টাইম ফিক্স করে দেওয়া আছে, আইনের মধ্যে দেওয়া আছে। ওটা আমি ইচ্ছা করলে কিন্তু টুইস্ট করতে পারবো না, কমাইতে পারবো না। সুতরাং এই প্রকিউরমেন্ট ইটসেলফ ইজ এ লেংদি প্রসেস। তো আমরা চেয়েছিলাম ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি সাইমালটেনিয়াসলি এই কাজগুলো এগিয়ে নিতে, কিন্তু ওই আইনি জটিলতার কারণে, এই আইনের বাধার কারণে আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে পারতেছি না। পার্টিকুলারলি ডিলিমিটেশন, রেজিস্ট্রেশন অফ পার্টিস, এই কাজগুলো আমাদের আটকে আছে। আমরা যেটা পাশাপাশি করতে চেয়েছিলাম এটা করতে পারতেছি না। এখন কামিং টু দি রিকমেন্ডেশনস অফ দি রিফর্মস কমিশন, আমরা ওই যে যেটা ব্রিফ দেখেছি, যেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, যেটা দেখেছি ওটার ভিত্তিতে আমাদের একটু মতামত দিতে হয়। তা আমি আগেও বলেছি যে আমাদের যারা রিফর্মস কমিশনের মেম্বার ছিলেন তারা অত্যন্ত বিজ্ঞ লোক, অভিজ্ঞ লোক। ওনাদের বদরুল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এটা রিফর্মস কমিশনটা ফর্ম করা হয়েছে, অত্যন্ত অভিজ্ঞ লোক উনি। তা ওনার অন্যান্য সদস্যরাও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। তো সুতরাং ওনারা অনেক সুপারিশ দিয়েছেন। তো সব সুপারিশ খারাপ বা সব সুপারিশ ভালো এটা আমাদের কাছে গ্রহণযোগ্য এটা বলতে পারছি না। কারণ ওই যে আমি ওই দিন কোন একটা চ্যানেলে জানি বলতেছিলাম যে যিনি জুতা পায়ে দেন উনি জানেন প্যারেকটা কোথায় খোঁচাচ্ছে। দি ওয়ারার নোজ হোয়ার দি শু পিঞ্চেস। কারণ জুতা পায়ে না দিলে বুঝতে পারবেন না যে আসলে ব্যথাটা কোথায় লাগতেছে। এমনি তো জুতা দেখতে কত সুন্দর, জুতা পরলে আপনি বুঝবেন যে এটা কোথায় সমস্যাটা, আপনার পা কোথায় কেটে যাচ্ছে, ফুসকা পড়তেছে কোথায়। তো আমরা যারা ভিতরে আছি, সুপারিশ তো অনেক দেওয়া যায়, যিনি বাস্তবায়ন করেন তিনি জানেন যে হোয়েদার ইট ইজ রিয়েলি প্র্যাকটিকেবল, হোয়েদার ইট ইজ রিয়েলি ইমপ্লিমেন্টেবল অন্য। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা রিভিউ করে দেখেছি, আমরা এই যে সারমর্মগুলা রিভিউ করে দেখেছি। দেখেন আমাদের নির্বাচন কমিশনের ম্যান্ডেটটা কি, কনস্টিটিউশনাল ম্যান্ডেটটা কি। নাম্বার 1 হচ্ছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা করি। 2 নম্বর ম্যান্ডেট হচ্ছে যে আমরা পার্লামেন্টারি ইলেকশনটা করি। 3 নম্বর ম্যান্ডেট হচ্ছে আমরা ভোটার রেজিস্ট্রেশনটা, ভোটার লিস্টটা আমরা করি। 4 নম্বর হচ্ছে যে ডিলিমিটেশন এক্সারসাইজটা আমরা করি। অথবা অন্য কোনো আইনের দ্বারা যদি কোনো দায়িত্ব আসে, যেমন লোকাল গভর্নমেন্টের ইলেকশন, এটা কিন্তু কনস্টিটিউশন আমাদেরকে দেওয়া নেই। ওটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন, লোকাল গভর্নমেন্টের আইনে বলা আছে, তারা আমাদেরকে রিকোয়েস্ট করে, তারপর আমরা ইলেকশনটা করি এই লোকাল গভর্নমেন্ট। কিন্তু আমাদের কনস্টিটিউশনে বলা নেই যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাদেরই করতে হবে। কারণ আমাদের 4টে বড় ম্যান্ডেট অ্যাকচুয়ালি। তাহলে ওই 4টে বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই 2টা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই 2টার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিষয়ের একটা সমস্যা দেখা দিবে। ডিলিমিটেশনটা ওনারা সাজেস্ট করেছেন যে, আমি জানি না ওনারা বিস্তারিত জানি না, ওনারা একটা নাকি একটা আইন করবেন বলেছেন, ওখানে একটা আইন একটা করবেন। তারপরে ফাইনালি ওনারা বলছেন যে এটা একটা স্বাধীন কর্তৃপক্ষ। ইলেকশন কমিশন ইটসেলফ ইজ স্বাধীন, আমরাই তো স্বাধীন। আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তো আরেকটা মুশকিল। ডিলিমিটেশন আমার কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটার উপর আমার নিয়ন্ত্রণ থাকতে হবে। এখন আমি যদি বলি যে এই ডিলিমিটেশনটা করে দেন, স্বাধীন একটা প্রতিষ্ঠানকে যদি বলি, উনি ওনার মতো টাইম দেবেন, ইলেকশনের ডেট ভার হয়ে যাবে ডিলিমিটেশন করতে করতে করতে, বিকজ উনি তো আমার নিয়ন্ত্রণে থাকবেন না, উনি তো স্বাধীন,
ওই ওই কর্তৃপক্ষ স্বাধীন। সুতরাং টাইমলি কমপ্লিট করা এবং প্রপারলি কমপ্লিট করা যেটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট, এটা অন্য কোনো কর্তৃপক্ষকে দেওয়াটা আমরা যুক্তিযুক্ত মনে করি না। যে ভোটার এনআইডি কার্ড, ভোটার রেজিস্ট্রেশন যেটা, তো ওনারা বলছেন যে এটা পরবর্তী পর্যায়ে যায় একটা আলাদা ওই আবার স্বাধীন একটা অধিদপ্তর একটার কাছে হ্যান্ড ওভার করার কথা ওনারা সাজেস্ট করছেন। তো আমি ভোটার লিস্ট করব, ভোটার তৈরি করব, আর অন্য এক কর্তৃপক্ষ এটা দায়িত্বে থাকবে, তাহলে আমাকে নিয়ন্ত্রণ থাকবে? এখন আমি দেখেন এই যে মার্চ মাসে শুরু করার কথা, আমরা জানুয়ারি 20 তারিখে শুরু করে দিয়েছি, 66,000 লোককে মোবিলাইজ করেছি এবং আমরা বলেছি যে এর মধ্যে তো এই 3 তারিখের মধ্যে তোমরা বাড়ি বাড়ি যে কাজটা শেষ করতে হবে। আমরা বাই এপ্রিল মে মোটামুটি কাজটা শেষ করার চেষ্টা করছি। ইউএনডিবিকে বলে তাদের থেকে লজিস্টিক সাপোর্ট নিচ্ছি। আমি আরেকটা কর্তৃপক্ষকে দিলে তা আমাকে নিয়ন্ত্রণ থাকবে তার উপরে? ইটস ইম্পসিবল। আমার কনস্টিটিউশন এই যে আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। সুতরাং আমরা এটার আমাদের জন্য এটা এক ধরনের সুপারিশ গ্রহণযোগ্য না। এটা পরবর্তীতে তারা যদি সিদ্ধান্ত নেয় পলিটিক্যালি নেয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট যদি করতে চায়, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু বর্তমান যে বিদ্যমান যে কনস্টিটিউশন সেটার অধীনে এবং ইলেকশন কমিশনের যে ম্যান্ডেট সেটা যদি থাকে আছে তো, সুতরাং আমি মনে করি যে এটা গ্রহণযোগ্য না। ওনারা আরেকটা সাজেস্ট করেছেন, দেখেন যে ইলেকশন কমিশনের যদি ব্যর্থ হয়ে যায়, শপথভঙ্গ হয়, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি তদন্ত করে 10 ইয়ারের পরে, আমি যখন 5 বছর পরে থাকবো না, তখন আমার পিছনে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির লোকজন তদন্ত করে প্রেসিডেন্টের কাছে সুপারিশ দিবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। দেখেন, যখন আপনি থাকবেন না সরকারি চাকরিতে, তখন তো দেশের বিভিন্ন আইনে তো আইন আছে। তো আমার কেউ তো আইনের ঊর্ধ্বে না। আমি কেন XYZ প্রত্যেকটা নাগরিক কেউ আইনের ঊর্ধ্বে না। আমাদের বিভিন্ন অতীতে দেখা গেছে বিভিন্ন রাষ্ট্রপতি যারা ইমিউনিটি ভোগ করতেন চেয়ারে থাকার সময়, যখন চেয়ারে নাই তখন তো বিচার হয়েছে। তো অতীতে অনেক রাষ্ট্রপতিরও বিচার হয়েছে না, বিদ্যমান আইনে হয়েছে, নতুন আইন করা লাগে নাই। তো সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়, আমরাও আইনের ঊর্ধ্বে নই। যখন আমরা থাকবো না, বিচার করার জন্য যথেষ্ট আইন আছে। পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটিকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, এখন ধরেন লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমাকে করতে হবে, যখন আমি করতে যাব ইউনিয়ন কাউন্সিল ইলেকশন বা পৌরসভার ইলেকশন, কোনো একজন সংসদ সদস্য আমাকে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য আমাকে রিকোয়েস্ট করলো যে আমার এই ভোটের সেন্টারটা ওই জায়গায় ওই স্কুলে নিয়ে আসেন, আমার বাড়ির পাশের স্কুলে নিয়ে আসেন। আমি মানলাম না। তো উনি তো বলেন যে আচ্ছা দাঁড়াও 4 বছর যাক, পার হোক, তারপরে দেখা যাবে। এটা তো হবে। সুতরাং আমাদের স্বাধীনতা যেটা, এটা টোটালি খর্ব হবে, কম্প্রোমাইজড হয়ে যাবে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যায়। আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না। তো এবং আই ক্যান এশিওর ইউ, কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যেমনভাবে পার্লামেন্টারি ইলেকশন হবে, কেয়ারটেকার গভর্নমেন্ট না থাকলেও লোকাল গভর্নমেন্টের ইলেকশনটা একটা ইকুয়ালি কোয়ালিটি ইলেকশন আমরা ডেলিভার করতে পারবো, যদি আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকে। অ্যাটলিস্ট আমি যদি থাকি, স্বাধীনতা যদি অক্ষুণ্ণ থাকে, লোকাল গভর্নমেন্ট ইলেকশন আমরা একইভাবে একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো, যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এই যে স্বাধীনতা খর্ব হবে, আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। আরেকটা ওনার সুপারিশ দিয়েছেন, আমার এখানে ম্যান পাওয়ার কী হবে, বাজেট কি লাগবে ইত্যাদি দায়িত্ব আমরা প্রস্তাবগুলো দিব পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে। দিস ইজ নট দি প্রপার ফোরাম। এটা তো কোনো অ্যাপ্রুভিং অথরিটি না, এরা ওভারসাইট বডি। আর মিনিস্টার ফাইন্যান্সকে বাদ দিয়ে কি আপনি বাজেট করতে পারবেন? ওনারা কি জানে বাজেটে কত টাকা আছে না আছে? কেউ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির ম্যান্ডেট তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এগুলো তো ওনারা করবেন না। আর তাছাড়া ওই আবার সেই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপরে আমাদেরকে নির্ভরশীল করে ফেলা হবে। সুতরাং যেটা আমরা চাই না,
আমরা কোনো পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির উপর নির্ভরশীল হতে চাই না। আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য এই জিনিসটা বাদ দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, নির্বাচন কমিশনের কিন্তু একটা ফুল ফ্লেজড সেক্রেটারিয়েট আছে, হেডেড বাই দি সিনিয়র সেক্রেটারি। অন্য মন্ত্রণালয়গুলো যেমন মন্ত্রণালয়, ইলেকশন কমিশনের অধীনে ঠিক অ্যাবসলিউটলি এরকম একটা উইথ ফুল অথরিটি একটা সেক্রেটারিয়েট আছে। এখন আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব, নাকি পলিসি নিয়ে চিন্তা করব? ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিয়ে এগুলা করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব, তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে। আমাদের যেখানে একটা ফুল সেক্রেটারি আছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, অন্যান্য মন্ত্রণালয়ে রিক্রুটমেন্ট যেভাবে হয়, অন্যান্য মন্ত্রণালয়ে প্রমোশন যেভাবে হয়, সরকারের বিধিবিধান আছে তো, সুতরাং সেভাবে তো আমাদের সেক্রেটারিয়েটের মাধ্যমে, এই সেক্রেটারিয়েট ইজ আন্ডার মাই কন্ট্রোল। সুতরাং এখানে কোনো আমি মনে করি না, আমরা উই আর ভেরি কোয়াইট কমফোর্টেবল উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। এবং আমাদের যে বাজেট প্রপোজাল, তারপরে যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার যে সাবমিট করার যে প্রপোজাল, যেভাবে আমরা আছি, আমরা খুব কমফোর্টেবল আছি। এখানে আমার মনে হয় না যে কোনো প্রয়োজন আছে। আপনারা জেনে খুশি হবেন, এটা আমি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি এখানে দায়িত্ব নেওয়ার আগে পত্রপত্রিকায় দেখেছিলাম যে এখানে অনেক অনারারিয়াম নিয়ে অনেক ইরেগুলারিটিস হয়েছে। পত্রিকায় দেখেছিলাম, নিউজ হয়েছিল যে খুব অপব্যবহার হয়েছে অনারারিয়াম নিয়ে। আমরা কমিশনাররা, আমাদের 4জন কমিশনার এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই ইলেকশন কমিশনের অধীনে যত মিটিং হবে, যত ট্রেনিং হবে, যত ওয়ার্কশপ হবে, যত সেমিনার হবে, এগুলো তো আমারই কাজের অংশ, আমারই দায়িত্বের অংশ। আমার লোকজনকে ট্রেনিং দেওয়া তো আমারই দায়িত্ব। এটা আবার আমার এক্সট্রা টাকা কিসের? আমি যখন একটু ট্রেনিং দেবো আমার লোকগুলোকে, এটা তো আমার দায়িত্বের মধ্যেই পড়ে। আমি যখন ফিল্ডে যাচ্ছি একটা সেমিনার অ্যাটেন্ড করতে, চিফ গেস্ট হিসাবে না হয়ে গেলাম আর কি, কিন্তু গেলাম, এটার জন্য কি আমার আলাদা পেমেন্ট লাগবে? সুতরাং উই হ্যাভ ডিসাইডেড যে আমরা 4জন ইলেকশন কমিশনার এবং আমরা এর জন্য কোনো রকমের কোনো অনারারিয়াম, ট্রেনিংয়ের জন্য, সেমিনারের জন্য, ওয়ার্কশপের জন্য কোনো ধরনের অনারারিয়াম আমরা নিব না। আমার 4জন কমিশনারও নেবে না, আমিও নেব না। এটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে। এটাও রিফর্মস কমিশনের সুপারিশ ছিল এটা রিভিউ করার জন্য। এটা বাস্তবায়ন করে ফেলেছি তো আমরা অলরেডি ডিসিশন নিয়ে নিয়েছি। প্লাস আমাদের অফিসিয়ালসরা, যারা ট্রেনাররা বা আমাদের যে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রিসাইডিং অফিসার, এদের বিরুদ্ধে ওনারা অভিযোগ করেছেন যে বেশি টাকা পয়সা নিয়ে গেছে, ম্যাজিস্ট্রেটরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। আমরা একটা কমিটি করে দিয়েছি, হেডেড বাই দি অ্যাডিশনাল সেক্রেটারি, টু রিভিউ দিস অনারারিয়াম স্ট্রাকচার। এই যে এক্সট্রা পেমেন্ট যে দেয় ইলেকশনের সময়, এটা রিভিউ করার জন্য। এটা আমরা কোনো এই রিভিউ করার পরে ওদের একটা রিপোর্ট পেলে দেন ইট উইল বি ইজি ফর আস টু টেক ডিসিশনস অন দ্যাট। এটাও একটা মোটামুটি রিফর্মস কমিশনের পরামর্শ, এটা আমরা বাস্তবায়ন করে ফেলেছি। তাহলে দুটো গেল, আমরা নিজেরা নিব না, এটা হয়ে গেল। তারপর কমিটি করে দিয়েছি রিভিউর জন্য, এটা কিন্তু সুপারিশ, তাদের সুপারিশ আমরা বাস্তবায়ন করেছি। আর সবচেয়ে বড় যেটা ওনাদের সুপারিশ ছিল যে ওই এনআইডিটা আমাদের এখানে নিয়ে আসা, হোম মিনিস্ট্রি থেকে এখানে নিয়ে আসা। একটা আইন হয়েছিল যে আপনারা জানেন, এনআইডি অ্যাক্ট 2023, এটা হোম মিনিস্ট্রির অধীনে নিয়ে যাওয়া হয়েছিল। আমাদের এখানকার অফিসিয়ালরা অনেক আন্দোলন সংগ্রাম করেছে, অনেক তদবির করেছে, অনেক দৌড়াদৌড়ি করেছে, এটা হয় নাই। ওনারা সুপারিশ দিয়েছিল, আল্লাহ রহমতে উই হ্যাভ বিন এবল টু গেট ইট স্ক্র্যাপড। এটা আমরা সক্ষম হয়েছি খুব দ্রুত এটা করাতে সক্ষম হয়েছি, বিকজ উই হ্যাড দ্য ফুল সাপোর্ট অফ দি অ্যাডভাইজারি কাউন্সিল অ্যান্ড দি গভর্নমেন্ট। আমাদের সরকার আমাদেরকে পূর্ণ সমর্থন দিয়েছে। ইভেন ইউ উইল বি সারপ্রাইজ টু নো, যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান বর্তমানে টপ লেভেলের অ্যাডভাইজার, ওনারা এক বাক্যে বলেন যে না, এটা আপনাদের কাছে থাকা উচিত। অথচ দেখেন আগে যুদ্ধ করে ট্রেনে হিসড়ে নিয়ে গেছে, আর বর্তমানে বললো যে এটা আপনাদের কাছে থাকা উচিত, এটাই যুক্তিযুক্ত। সুতরাং উই হ্যাভ নো অবজেকশন টেকিং ইট অ্যাওয়ে বাই দি ইলেকশন, টেকিং ইট ব্যাক বাই দি ইলেকশন কমিশন। ওনারাও সহযোগিতা করেছেন। আমরা উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই ওনাদের এই সহযোগিতার জন্য। তো যা হোক, সুতরাং
বলতে গেলে 3টা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। তো অনেকগুলো ছোটোখাটো আরও সুপারিশ আছে ওনাদের, আমরা তো বিস্তারিত পেলে তখন আমরা একটা আমাদের মতামত দিতে পারবো। বর্তমান যেটুকু আমরা সারাংশ ব্রিফ পেয়েছি সেটার ভিত্তিতে আমরা কিন্তু আমাদের মতামত জানাতে পারি, এর বাইরে না। তবে আমরা শুনেছি আমাদের ওনাদের ব্রিফের মধ্যে একটা বলা আছে যে ওনারা ওই যে একটা আইনের একটা খসড়া দিয়েছেন বলছেন বোধহয়, এটা বোধহয় ডিলিমিটেশনের জন্য নাকি কমিশন গঠন, ফরমেশন অফ দি কমিশন। এটা কি দিয়েছেন আমি জানি না, যে কমিশন কিভাবে গঠন হবে। এই কোনো ল এই ধরনের হতে গেলে দেয়ার আর টু থিংস মনে রাখতে হবে আপনাদের। আমার জন্য আইন বানাইলে আমাকে জানাইতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দেশের জনগণকে জানাইতে হবে, কারণ আইন বানানোর একটা প্রসিডিউর আছে। এটা আপনাকে ওয়েবসাইটে দিতে হয়, ওয়েবসাইটে দেশের মানুষ যাতে মতামত দিতে পারে। ইট ইজ এ লং টাইম কনজিউমিং প্রসেস। এইভাবে যদি টাইম কিল হয়, কারণ ইউ রিমেম্বার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কিন্তু একটা টাইম লাইন দেওয়া আছে ইলেকশনের, উইথ মিনিমাম রিফর্ম উনি ডিসেম্বর বলেছেন, আর যদি একটু মেজর রিফর্ম করতে হয় উনি জুন মাস বলেছেন। কিন্তু দেখেন আমাদের এখানে মে জুন মাস বর্ষাকাল, মে জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। সুতরাং এই উইন্ডোটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, ইফ ইলেকশন হ্যাজ টু বি হেল্ড ইন ডিসেম্বর, অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে, 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড উইথ এভরিথিং। কারণ অক্টোবরের শেষের দিকে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। আপনারা ইলেকশনের খাবার করেন, আপনারা জানেন, এই সমস্ত আইন কানুন জানেন। সুতরাং এটা মনে করতে হবে যে ডিসেম্বরে ইলেকশন হবে বসে থাকলে হবে না। সুতরাং আমাকে আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হইতে হয়, আমি সেটাই বলছি, হইতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি সেরকম ব্যবস্থা করতে হবে। আর মাঝখানে যদি বলে যে নতুন আইন করব, এই ধরনের সংস্কার করব, তাইলে কিন্তু আমার জন্য ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ। আমার জন্য কেন, যে কেউ আসুক না কেন, ইট উইল বি এ বিগ চ্যালেঞ্জ, যে বিকজ অফ দ্য টাইম কনস্ট্রেন্ট। আমি চাচ্ছি সাইমালটেনিয়াসলি কাজগুলো করতে। এই যে ভোটার রেজিস্ট্রেশন যদি আইন কানুন ফিক্স থাকতো, এই ভোটার রেজিস্ট্রেশনের পাশাপাশি আমি ডিলিমিটেশনটা করে ফেলতাম, পার্টি রেজিস্ট্রেশনটা করে ফেলতাম, তারপর অবজারভার নিয়োগের সমস্যাটা সমাধান করে ফেলতাম, আমি প্রকিউরমেন্টটা স্টার্ট করে দিতাম। এখন সাইমালটেনিয়াসলি আমি কাজগুলো করতে পারছি না এই যে আইন কানুনের জন্য। সুতরাং এখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ছে ডিলিমিটেশনটা, কারণ মানুষ অনেক আবেদন করেছে, প্রায় 1/2 আবেদন পড়েছে। তো আমার কাছে আসে, দেখা করতে আসে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির নেতারা আসে, স্যার আমার দরখাস্তটা কী হলো, স্যার আমার দরখাস্তটা কী হলো। এখন আমি তো ওনাদেরকে বলি যে আপনারা একটু অপেক্ষা করুন, সমাজসেবা পরিষদের রিপোর্টগুলো আসুক, তখন আমরা একটা বিবেচনা করতে পারবো। সুতরাং আমাদেরকে অতি দ্রুত এই যে আইনি বাধাগুলো দূর করতে হবে, মানুষের ডিলিমিটেশনের যে আবেদনগুলো বিবেচনার জন্য আমাদেরকে আইনি বাধা যেখানে যেখানে আছে এগুলো অপসারণ করতে হবে, খুব দ্রুত এই কাজটা করতে হবে। পার্টি রেজিস্ট্রেশনের জন্য যে নতুন নতুন যদি কোনো শর্ত আসে যেগুলো থাক দিয়ে খুব দ্রুত আমাদেরকে ব্যবস্থা করে দিতে হবে যে দিজ আর দি রিকোয়ারমেন্টস ফর পার্টি রেজিস্ট্রেশন, তাইলে আমরা অ্যাকর্ডিংলি কাজ করতে পারবো। সুতরাং আমি সাইমালটেনিয়াসলি করতে চাই। আমাদের ঐকান্তিকতার কোনো অভাব নাই। আপনারা এখানে দেখতেছেন সারাক্ষণ, আপনারা এখানেই থাকেন, ইউ আর এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দি ইলেকশন কমিশন। সুতরাং আমাদের বিশেষ করে আমরা যারা কমিশন আমরা 5 জন আছি, আমি মুখে যা বলি আমার এখানেও তাই।
অন্তরে যা আছে তা মুখে বলি, আমি কোনো ওই যে মুনাফিকের মধ্যে নাই। সুতরাং যেটা ফিল করি সেটা কিন্তু ওপেনলি বললাম, আপনাদের মাধ্যমে জানালাম, কারণ দেশবাসীকে জানানো আমার দায়িত্ব। কারণ আমি দেশবাসীর মধ্যে ওয়াদাবদ্ধ যে একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আমি তাদেরকে প্রেজেন্ট করবো, ডেলিভার করবো। কারণ তাদেরকে আমার সুবিধা অসুবিধা দেশবাসীকে আমার জানাইতে হবে, যে আমার যে লিমিটেশনসগুলো ওনাদের জানাইতে হবে, এবং এই জানানোর মাধ্যম হলেন আপনারা। আর একটা আমি একটা কল দিয়েছি, এটাতে আপনাদের সহযোগিতা খুবই দরকার হবে। আপনারা জানেন যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর একটা বিশাল একটা দখল গেছে, 5ই আগস্টের পরে একটা বেশ দখল গেছে, পুলিশে নানা রকম সমস্যা হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি এখনও ওভাবে সুলওয়ানা রিকভার করা যায়নি। সুতরাং আমি চাই not to depend fully on the law enforcement agencies. I want to depend on the people of the country. আমি মানুষের উপর নির্ভর করতে চাই। আমরা একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করতে চাই ভোটের দিন। এইটা আমাদের ঈদের দিন মতো হবে ওই দিন। আমরা সবাই মিলে অধিকার প্রতিষ্ঠার জন্য ভোটের কেন্দ্রে শুধু ভোট দিতে যাব না, ভোট রক্ষার জন্য যাব। আমরা শুধু পুলিশের উপর নির্ভর না করে আমি জনগণকে আবেদন জানাবো যে আপনারা উৎসব মুখর পরিবেশে ভোটের দিন আসবেন, নিজের ভোটটাও দিবেন, এবং আপনার ভোট যাতে কেউ কেড়ে নিতে না পারে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করবেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনার পাশাপাশি আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন যদি কেউ এই ধরনের কোনো অন্যায় আচরণ করে, কেউ যদি পক্ষপাতিত্ব করে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসে, আমরা সামাজিকভাবে এটা প্রতিহত করব। আপনারা একটু দয়া করে, আমি একটা গণজাগরণ সৃষ্টি করতে চাই, আমি দেশের মানুষকে সাথে পেতে চাই, দেশের মানুষকে সাথে নিয়ে আমি এইটা ফ্রি ফেয়ার ইলেকশনের পরিবেশ সৃষ্টি করতে চাই। এখানে আমার সাংবাদিক ভাইদের কিন্তু বিশাল একটা ভূমিকা আছে, আপনারা এখানে আমার একটু সাহায্য করেন, আপনার সাহায্য লাগবে, সমাজের সকল স্তরের লোকজনের সাহায্য লাগবে এতে করে। আগে কিন্তু অতীতে এভাবে হয় নাই। ওইখানে একটা পয়েন্ট বলে রাখি, আমাদের একটা বিএনসিসি একটা আছে না, বিএনসিসি, আমরা উই হ্যাভ অ্যাবাউট 10,000 ফোর্সেস ট্রেন্ড, তারা অস্ত্র চালাইতে জানে, কিন্তু আমরা এদেরকে ইউজ করতে চাই। ল এনফোর্সমেন্ট যেটুকু ডেফিসিয়েন্সি আমাদের পুলিশের হবে, এইটা উই ওয়ান্ট টু কভার ইট বাই যে হেডিং দিস সার্ভিসেস অফ দ্য বিএনসিসি। আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে বিএনসিসিকেও আনতে চাই, ওরা ভোটের দিন যাতে আমাদেরকে সাহায্য করে টু এনশিওর ল অ্যান্ড অর্ডার, এবং তাদেরকে আমরা ব্যবহার করতে চাই, বিএনসিসিকে ব্যবহার করতে চাই। তো আশা করি সরকার এটাতে আমাদের এই প্রস্তাবে সায় দিবেন। আমরা শীঘ্রই প্রস্তাব দিব সরকারকে যে ল এনফোর্সমেন্ট এজেন্সির মধ্যে আমাদের ডিফেন্স ফোর্সকে ইনক্লুড করা, বিএনসিসিকে ইনক্লুড করা। তো তাহলে আমরা একটা এডিশনাল 10,000 ফোর্স পেয়ে যাচ্ছি, কিন্তু রেডি, হু আর ট্রেন্ড অলরেডি। আমাদের সাথে তাদের কথা হয়েছে, ওনার টপ লেভেলে কথা হয়েছে, দে আর রেডি টু সার্ভ। এবং সুতরাং আসুন আমরা সবাই মিলে একটা ভোটের উৎসব এর আমেজ সৃষ্টি করি। ভোটের দিন যাতে একটা উৎসব মুখর পরিবেশ হয়, এবং সবাই যাতে শান্তিতে নির্বিঘ্নে তার নিজস্ব পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারে, সেই দায়িত্ব, সেই পরিবেশ সৃষ্টির জন্য আমরা সবাই যার অবস্থান থেকে অবদান রাখি। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরে কোনো প্রশ্ন থাকলে আমি তো লম্বা করে বললাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। যে সমস্যা কমিশনের সুপারিশগুলো নিয়ে বলে অনেকগুলো বিষয় বলেছেন, তো আমরা কি ধরে নিতে পারি কিনা যে ইসি যে ক্ষমতা এই সুপারিশের মাধ্যমে খর্ব করা হবে, আপনি এমন মনে করছেন কিনা? স্যার একই সঙ্গে বলুন, পরে বলেন। একই সঙ্গে স্যার আপনি জনগণকে প্রতিহত করার কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি বিগত সময় জনগণ প্রতিহতর নামে মানে আমরা সেই বিশৃঙ্খলা, হত্যা এইভাবে দেখেছি আমরা। এখন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে থাকে, আপনি আপনার ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবেন কিনা? 3 নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, গতকালকে একজন উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ কোনোভাবে নির্বাচনে আসতে দেওয়া হবে না। সেক্ষেত্রে যদি এমন পরিস্থিতি থাকে, আপনি কোনো বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা করছেন কিনা, কিংবা যদি আওয়ামী লীগ না আসে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা? বিষয়টা কি 1 নম্বর হচ্ছে যে আমি তো বললামই, অনেকগুলো সুপারিশ আছে যেগুলো
ইনকর্পোরেট করলে অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। এইখানে কোনো সন্দেহ নাই, আমরা একদম নিশ্চিত যে এই যে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? আমি তো বলেছি আপনাদেরকে, ন্যাশনাল ইলেকশন যে কোয়ালিটির ইলেকশনের কথা আমরা বলছি, লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কিন্তু অনেক হানাহানি হয়, অনেক সমস্যা হয়, এটা ইন ফেজেস করা লাগে। তাই ওটাও আমরা ইকুয়ালি একটা কোয়ালিটি ইলেকশন করতে পারবো যদি আমার স্বাধীনতার অক্ষত থাকে, অক্ষুণ্ণ থাকে। কিন্তু অনেকগুলো সুপারিশ আসছে যেগুলো আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ হবে। সুতরাং এটা তো বললাম। আর দ্বিতীয়ত, জনগণকে নিয়ে যে আগানো, আপনি কি কোনোদিন মারামারি করেছেন? আপনি তো কোনোদিন করেন নাই, ওনারা কি কেউ কোনোদিন করেছে? যারা মারামারি করে না ইলেকশন কেন্দ্রে, আমি তো সেই জাতীয় লোকজনকেই একত্র করতে চাই, সাধারণ মানুষকে একত্র করতে চাই। দে আর ভেরি হ্যান্ডফুল অফ পিপল যারা এই ধরনের কি বল দুর্বৃত্ত শ্রেণীর লোকজন যারা ভোটের সেন্টারে গোলমাল করে। যখন দেখবেন যে ওরকম পলিটিক্যাল ব্যাকিং নাই, সরকারের ব্যাকিং নেই, আগে যা হয়েছে বেশিরভাগই তো ভাই সরকারি মদত হয়েছে এই সমস্ত গোলমাল। সুতরাং এখন তো সেরকম পরিবেশ না। সুতরাং আমরা যদি এই দেশে একটা ব্যাপারে মানুষের ঐক্য আছে 100%, আমি একজন ব্যক্তিও পাই নাই যিনি বলেছেন যে আমি সুষ্ঠু নির্বাচন চাই না। শতভাগ মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। আমি তাদেরকে তো আমন্ত্রণ জানাচ্ছি সুষ্ঠু নির্বাচনটা করার জন্য এগিয়ে আসেন, আমাকে হেল্প করেন। সুতরাং এই জাতির যে ঐক্য এই একটা বিষয়ে, সুতরাং আমি আশা করি যে জনগণ যদি সচেতন হয়, আর যে জনগণ যদি সচেতন হয়, তার আমার সামাজিক আন্দোলন যে সুষ্ঠু ভোটের জন্য যদি জনগণ যদি সেভাবে এগিয়ে আসে, ওই যারা গোলমাল করে তাদের আর সাহস হবে না এখানে কোনো কিছু করার। আর দেখেন, আমরা ইলেকশন করি তো শিডিউল যখন ডিক্লেয়ার হবে তখন যে কটা পার্টি রেজিস্টার্ড থাকে তাদের মধ্যে নির্বাচন করি। এখনো আমরা কতটা রেজিস্টার থাকে, এখন রেজিস্ট্রেশনের তো আইন কানুনই হয়তো বদলে যাবে কিছু কিছু। রিফর্মস কমিশনের আমি যে সমস্ত শর্ত দেখতেছি, ওনারা যদি এগুলো যদি অ্যাকসেপ্টেড হয় কিছু জিনিস, তাহলে দেখবেন যে হয়তো রেজিস্ট্রেশনের ক্রাইটেরিয়া হয়তো বদলে যায়। যেমন ধরেন ওনারা প্রস্তাব করেছেন ওই যে 1% ওই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের জন্য 1% লাগবে না, 500 ভোটার বোধ হয়, 500 ভোটার হলে এ ধরনের কিছু আছে। পার্টির যে 1/3 ওই যে ডিস্ট্রিক্টের যে অফিস লাগবে, এটাকে তো ওনারা কমিয়ে দিয়েছেন। এদের অনেক কিছু সুপারিশ, হয়তো পার্টির সংখ্যাও পরিবর্তন হয়ে যেতে পারে। সুতরাং আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের জন্য না, শুধু যারা রেজিস্টার থাকে ওই দিন পর্যন্ত আমরা অপেক্ষা করছি, ওই পর্যন্ত শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার থাকে আমরা দেখতে চাই। এবং অপেক্ষা না করলে তো বোঝা যাচ্ছে না। এবং ইয়েতে অনেক দাবি দেওয়া পলিটিক্যাল ডিবেট চলছে, এই আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে। তো উই আর অলসো ওয়েটিং টু সি হাউ দি পলিটিক্যাল ডিবেট ইজ গোয়িং টু বি রিজলভড। একটা জাতীয় ঐক্যমত্য কমিশন হবে, হয়তো বা ওখানেও আলোচনায় এসে যেতে পারে, তো আলোচনা করে। এবং আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিস থেকে শুনেছি, প্রেস উইং থেকে শুনেছি যে ওনারা ওই আওয়ামী লীগ ইলেকশন করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্ত হবে, রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে, এই ধরনের একটা বক্তব্য আপনারা দেখেছেন নিশ্চয়ই, আমরা মিডিয়াতে দেখেছি আর কি। সুতরাং এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা বোধহয় রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। লেট আস সি কি হয়, কি দাঁড়ায়। এটা আমার এখানে একটা সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন যে তফসিলের আগে যারা নিবন্ধিত থাকবে তারা নির্বাচনে অংশ নেবে, কিন্তু নিবন্ধনের আবার এখতিয়ার তো হলো নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে নির্বাচন কমিশন নিবন্ধনের বিষয়গুলো পুরনো দলগুলো যাদের নিবন্ধন আছে এই ব্যাপারে খতিয়ে দেখবে কিনা, বা নিবন্ধন বাতিল করা এইসব বিষয় না। এখন তো এই জন্যই তো বললাম যে আইন কানুন তো এখনো ফিক্স হয় নাই। ওনারা রিফর্মস কমিশন থেকে বলেছেন যে কিছু ওই যে ইনকম্পিটেন্ট পার্টিকে রেজিস্ট্রেশন দিয়ে দেওয়া হয়েছে অতীতে, এগুলো বাতিল করার জন্য তদন্ত সাপেক্ষে। এবং বিভিন্ন পার্টির কারা কারা ইলেকশন করতে পারবে না পারবে এ ব্যাপারে ওনারা কিছু সুপারিশ দিয়েছে। এগুলো কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু হবে না এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারতেছি না।
এখন আমি 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 জানি না এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য রুলস অফ দি গেম ফর মি। ইসির জন্য যে রুলস অফ দি গেম কি হবে এটা তো নট ইয়েট ফিক্সড বিকজ অফ দি রিফর্মস কমিশন রিকমেন্ডেশনস দ্যাট হ্যাভ কাম ইন। এখন এটা চূড়ান্ত শেপ নিলে তখন আমি বলতে পারবো যে অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। সংস্কার কমিশনের অনেকগুলো প্রস্তাবনার উপরে মোটামুটি আপনি পোস্টমর্টেম করবেন যে অনেকগুলো প্রস্তাবনাই মানা সম্ভব না, এবং এই জায়গা যদি যায় আমি মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। স্যার সেই জায়গায় এই প্রথম যে দেশের সাংবিধানিক কোনো বডি থেকে সরাসরি সংস্কার কমিশনের প্রস্তাবনার উপরে প্রশ্ন তোলা হচ্ছে, এই জায়গায় এই বাস্তবতা দাঁড়িয়ে আসলে নির্বাচনের ভবিষ্যৎ কি, জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ কি? এটা যে ডিসেম্বরের কথা বলছেন, আবার জুনে বলছেন বর্ষা হবে, তো জাতীয় নির্বাচন আসলে কোন দিকে যাচ্ছে, কোন টাইম টেবিলের উপর দাঁড়ায় জাতীয় নির্বাচন? আমরা সংযুক্তি প্রশ্ন আছে যেটা উনি বলছিলেন, সেটা হলো যে আপনি একটু আগে বললেন যে পলিটিক্যাল একটা ডিবেট চলছে রাষ্ট্রের, মানে সরকারের সাথে পলিটিক্যাল যে ডিবেট, সেই পরিস্থিতিতে আসলে আপনাদের যে কর্মকাণ্ডরা রোডম্যাপ আছে নির্বাচনকে, মানে ডিসেম্বরে আপনি একটু আগে আমাদের ইঙ্গিত দিলেন যে ডিসেম্বরে আপনারা ভোটের আয়োজনটা করতে চান, সেক্ষেত্রে পলিটিক্যালি মানে রাষ্ট্রের সাথে মানে সরকারের সাথে এবং রাজনৈতিক দলগুলোর যে একটা মতৈক্য থাকা দরকার, যে পরিস্থিতিতে চলতেছে, এটা আসলে আপনাদের নির্বাচন আয়োজনের জন্য কতটা সহায়ক বা প্রতিকূল মনে করছেন? আমরা যে এখানে আপনার প্রশ্নটা খুব যুক্তিযুক্ত। এক নম্বর হচ্ছে যে আমরা ডিসেম্বরে ইলেকশন করতে চাই, এটা বলি নাই। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে উইথ মিনিমাম রিফর্মস ডিসেম্বর, আর যদি বেশি করে রিফর্ম করতে হয় জুন। আমরা এই টাইম ফ্রেমটা নিয়ে কাজ করছি, কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয়, আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না, সেটাই বলেছি। তা আশা করছি হয়তো এটাগুলো দ্রুত হয়ে যাবে। আর আমি সরকারের সাথে এই যে পলিটিক্যাল যে ডিবেট হচ্ছে সেটা বলছি না। ওই যে আপনারা একটা মেজর পার্টির কথা বললেন না, ওই মেজর পার্টি ইলেকশন করতে পারবে কি পারবে না সেটা নিয়ে ডিবেট হচ্ছে বলতেছি। সেটা নিয়ে এক পক্ষ বলে যে হবে, এক পক্ষ বলে যে হবে না, নানাবিধ কথাবার্তা চলছে। সুতরাং এইটার একটা ফয়সলা না হলে এটা নিয়ে তো আমার পক্ষে বক্তব্য দেওয়া সম্ভব। সংস্কার নিয়ে যে আপনি প্রশ্ন করলেন, এটার ফয়সলাটা না হলে নির্বাচন দিয়ে হবে? এটা ফয়সলা হবে না এমন চিন্তা করার তো কোনো কারণ নাই। এটা এই সংস্কার নিয়ে তো একটা জাতীয় ঐকমত্য কমিশন কাজ করবে। আমরা আমাদের মতামতটা দিব, আমরা ইলেকশন কমিশন থেকে আমাদের মতামতটা দিব, ওনারা যারা ওই ঐকমত্য কমিশনের মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিস থাকবে, আমরা তো একটা মেজর স্টেক হোল্ডার, তাই না? আমরা তো এই যে সংস্কার যখন ইলেকট্রাল রিফর্মস কমিশনের ব্যাপার আসবে, আমরা একটা বড় অংশীজন। এটাকে আপনারা এগ্রি করেন? আমাকে ইলেকশনটা করতে হবে, তো আমার মতামতটা দিতে হবে না? কারণ আমরা গ্রহণযোগ্য না এটা বলতেছি না, এটা গ্রহণ করলে আমাদের কি অসুবিধা হবে, আমাদের অসুবিধার কথাটা তুলে ধরতেছি। যে আমরা কাজ করতে কোথায় সমস্যা হবে সেটা তুলে ধরতেছি। তারপরে যদি এখন কোথায় গিয়ে কনসেনসাস হয়, ঐকমত্য কমিশনে কি হয় সেটা তো এমন না। আমি তো আইনের ঊর্ধ্বে নই না ভাই। শাসনতন্ত্র এবং আইন আমাকে যে দায়িত্ব দিবে আমাকে সেটা পালন করতে হবে। I am guided by the constitution and I am guided by the law of the land. সুতরাং কিন্তু যখন এতে রিফর্মস কমিশন রিপোর্ট আসছে, আমার মতামতটা যে না, আমি যদি চুপ করে বসে থাকি তো কিন্তু পরে যদি সব কিছু অ্যাকসেপ্ট হয়ে যায় তখন তো বলবো যে আপনি তখন তো কিছু বললেন না। আমার কনসার্নটা তো আমাকে রেকর্ড করে রাখতে হবে যে এই অসুবিধা আমার হবে, কারণ আমি একটা মেজর স্টেক হোল্ডার। প্রশ্নটা হচ্ছে যে স্যার, যেহেতু সংস্কার প্রস্তাবগুলো এখনো পুরোপুরি চূড়ান্ত না, আপনার কাছেও এখন আনুষ্ঠানিকভাবে আসেনি, আপনি বলছেন যে আইন বিধিগুলো এখনো সুনির্ধারিত না হওয়ার কারণে আপনি প্রস্তুতিগুলো আগাতে পারছেন না, আপনি অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চান। তো সেক্ষেত্রে এখন যে অবস্থায় আছে, তাহলে আপনি আসলে ওই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচন আয়োজন করতে পারবেন কিনা? ইনশাল্লাহ পারবো। কেন বলছি জানেন? এই যে
যদি সংস্কার কমিশন যদি না হতো, ফর এক্সাম্পল যদি না হতো, কোনো সংস্কার কমিশন না হতো, আমাদের নিজেদের কিছু প্রয়োজনে কিছু সংস্কারের প্রস্তাব আমরা দিতাম। যেমন ধরেন 2021 সালে ডেলিমিটেশনের আইনের মধ্যে একটা পরিবর্তন আনছে যাতে আমরা কাজটা করতে না পারি ঠিক মতো। ওই আইনটা এটুকু সামান্য পরিবর্তন করতে হবে। এরকম বিভিন্ন জায়গায় জায়গায়, যেমন ইয়াঙ্গার জেনারেশন যারা জানুয়ারির পরে 1 তারিখের পরে 18 বছর হলো, ফেব্রুয়ারিতে 18 বছর হলো, মার্চে 18 বছর হলো, বা এপ্রিলে 18 বছর হলো, তাদেরকে আমি ভোটার বানাতে পারতেছি না। ওই যে ভোটার যে আইন আছে ওখানে বলে দিয়েছে যে ওই 1 জানুয়ারির মধ্যে যারা 18 বছর হবে তাদেরকে। তা আমি যদি ইয়াঙ্গার জেনারেশনকে যদি ইনক্লুড করতে চাই তাহলে আমাকে এখানে সামান্য একটু পরিবর্তন আনতে হবে। যেমন রিফর্মস কমিশন হোক বা না হোক, আমাদের নিজেদের প্রয়োজনে কিছু রিফর্মস আমাদেরকে করতে হবে। সুতরাং এই জিনিসটা আমরা নর্মালি করতাম, তো এগুলো আমরা ইনকর্পোরেট করতেই হবে আর কি। সুতরাং আমরা যেগুলো ইররেসপেক্টিভ অফ রিফর্মস কমিশন রিপোর্ট, যেগুলো আমাদের প্রয়োজনে রিফর্মস করা দরকার, সেই রিফর্মস প্রপোজালগুলো আমরা সরকারের কাছে দিব যে আমাদের এইটুকু চেঞ্জ করে রিফর্মসটা করে দেন। কিন্তু আমি এখনো আমি আশাবাদী, আই এম কনফিডেন্ট, কারণ যে টাইম লাইন আছে এটা আমরা মিট করতে পারবো। তবে শুধু ওই আমাদের যে রুলস অফ দি গেমটা যত দ্রুত সম্ভব একটু ফিক্স করে দিতে হবে, যাতে আমরা কাজটা চালিয়ে যেতে পারি। তারপরেও আমরা আমাদের প্রিলিমিনারি ওয়ার্কগুলো করে রাখতেছি, হোমওয়ার্কগুলো করে রাখতেছি, যাতে অ্যাজ সুন অ্যাজ দি রুলস অফ দি গেম আর ফিক্সড, যাতে আমরা ঝাঁপিয়ে পড়তে পারি কাজে। আপনারা শুনে থাকবেন, আমরা কিন্তু ওয়ার ফুটিংয়ে, আমি যে বলছি যে ভাই আমরা একটা যুদ্ধের মাঠে নামছি, ওয়ার ফুটিংয়ে কাজ করতে হবে। এই ওয়ার ফুটিংয়ে আমার লোকজন তো কাজ করছে। এই যে যখনই দেখবে যে ডিলিমিটেশন আরেকজনের কাছে চলে যাচ্ছে, ভোটার লিস্ট আরেকজনের কাছে চলে যাচ্ছে, ওরা কি আমার হুকুম মানবে? তখন ওরা তো স্বাধীন বলতেছে ওরা। আমাকে আমার দায়িত্বটা পালনের জন্য আমার ক্ষমতা থাকতে হবে, ফুল অথরিটি থাকতে হবে, ফুল ডিসক্রিপশন থাকতে হবে। সুতরাং তাইলে আমি কাজটা টাইমলি আগে করে ফেলতে পারবো। এবং আমি কনফিডেন্ট যে এখনও যে সময় আছে তাতে আমরা ইনশাল্লাহ কাজটা করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আপনারা তো সাংবিধানিকভাবে স্বাধীন বডি, সরকার এখন বিশেষ পরিস্থিতিতে নির্বাচনের সিদ্ধান্ত সরকারের উপর নির্ভর করবে, সেটা প্রধান উপদেষ্টা একটা সময়সীমা বলেছেন। কিন্তু আপনারা অ্যাজ এ স্বাধীন বডি হিসেবে আপনারা কি মনে করেন একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সামনে কত সময় আসলে দরকার? কত সময় হলে আপনারা, প্রধান উপদেষ্টা কি বলেছেন সেটার বাইরে গিয়ে, যে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কমিশন কি মনে করে যে কতদিন সময় পেলে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব? শুধু এটা একটা রিলেটিভ টার্ম কেন বলছি জানেন? আগের কেয়ারটেকার গভর্নমেন্টগুলো 3 মাসের মধ্যে ইলেকশন করে নাই। ওরা তো কেয়ারটেকার গভর্নমেন্টটা 3 মাসের জন্য আসতো। তো আমাদের যে ওই 96-এ যে ইলেকশনটা হলো, হ্যাঁ, তারপরে 2001-এ ইলেকশন হলো, ওনারা তো 3 মাসের জন্য আসছেন, ইলেকশন করেছেন তো। কারণ রুলস অফ দি গেম ফিক্সড আগের থেকে। ওনারা জানেন, চেয়ারে বসার আগেই জানেন যে তারা কী কাজ করতে হবে, কাজ বসেই শুরু করে দিয়েছেন। কিন্তু আমি তো ওইভাবে পারতেছি না, কারণ আমার তো ওই ডিলিমিটেশনের মধ্যে কিছু আইনে গোলমাল করে ফেলছে, তারপরে বিভিন্ন জায়গায় টাচ করে অসুবিধা করে ফেলছে। আরও রিফর্মস কমিশনের রিপোর্টগুলো আসছে। আমি তো আগের যে ইসি তাদের পজিশন আমি নাই। সুতরাং 3 মাসে যদি কেয়ারটেকার গভর্নমেন্ট যদি ইলেকশন করতে পারে, আমিও পারতাম, আমরাও পারতাম, যদি এই জিনিসগুলো যদি ফিক্স থাকতো। কিন্তু আমার কাছে আনসার্টেনিটির মধ্যে পড়ে গেছে এটা, তাই না? এটা এই আনসার্টেনিটির মধ্যে সিচুয়েশনে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট। সুতরাং সময় এটা রিলেটিভ টার্ম, সব কিছু ঠিক থাকলে 3 মাস দিয়েও করা যায় ন্যাশনাল ইলেকশন। আর ঠিক না থাকলে খুব কষ্ট করে অ্যাচিভ করতে হবে টাইম লাইন। সুতরাং আমরা যে টাইম লাইন ঘোষণা হয়েছে এটা মেনটেন করার জন্য আমরা বদ্ধপরিকর, এবং এটা মেনটেন করতে হবে, এটা ধরে নিয়ে আমরা আগাচ্ছি। আমরা রুলস অফ গেমস মোটামুটিভাবে জানা, কিছু চেঞ্জ হবে এখন সংস্কার কমিশনের রিপোর্টের প্রেক্ষিতে, কিছু যদি চেঞ্জ হয় তা আমরা আশা করি এটার একটা ফয়সালা হয়ে যাবে। ঐক্যমত্য কমিশন যখন হবে, আমরা যখন আমাদের বক্তব্য দিব, আমরা তো শুধু মুখে বলছি না, আপনাদেরকে ব্রিফ করছি তা না, আমরা কিন্তু লিখিতভাবেও তো আমাদের মতামত জানাবো। তো
সুতরাং এটা একটা ফয়সালা তো অবশ্যই হবে, কারণ আমরা বলবো যে এই ইলেকশনটাকে ঠিকমতো স্মুথলি করতে গেলে গিভেন দ্য টাইম লাইন আমাদের জন্য এই ফিল্ডটা রেডি করে দিতে হবে। আমরা ফেয়ার ইলেকশনের জন্য মাঠ রেডি করব, আমরা ফেয়ারলি কাজ করার জন্য আমাদেরকে মাঠটা ফ্রি করে দিতে হবে না, তাইলে না আমরা কাজ করতে পারবো, নাহলে তো আমরা আমি তো ভাই বলেছি আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমনভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না, এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না, তারপরে আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করব সেটা করতে পারতেছি না, এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার খারাপ হতে পারবে, এখন আমাদের নিজস্ব কিছু চিন্তাভাবনা কিছু আছে, এখন ওনাদের চিন্তাভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদেরগুলা, আমাদেরগুলো তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই, তো ওনাদের যে ওগুলো সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। তারপরেও একটা কথা শুনেন, হচ্ছে যে যত চ্যালেঞ্জই থাক উই হ্যাভ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ আছে বলে আমি তো হাতিয়ার ডাল দেওয়া এটা হবে না, হাতিয়ার আমার জীবনে আমি ডাল দিই নাই। সুতরাং চ্যালেঞ্জ যতই থাক এইবার চ্যালেঞ্জকে ওভারকাম করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আচ্ছা বলো আপনি বলেছেন যে ইসির স্বাধীনতার কয়েকটা অনুসন্ধানের কথা বলেছেন, এই কাটা কারণ হলে ইসির স্বাধীনতা খর্ব হবে। আপনার যে ঐক্যমতের যে কমিশন হয়েছে তারাও তো সুপারিশ করবেন সর্বশেষ আপনাদের। এইখানে আপনি কতদিনের মধ্যে আমাদের যে স্বাধীনতা খর্ব হবে সেই বিষয়টা ইন্ডিকেট করে সেইখানে আমরা একটা প্রস্তাব দেবেন কিনা সেই টাইম পিরিয়ডটা একটু বলবেন। এবং যদি এরপরও যদি সরকার ইসি সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ বহাল থাকে, কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলেছেন, এই ক্ষেত্রে নির্বাচনটা সম্ভব হবে কিনা? ধন্যবাদ। নির্বাচন কমিশন যদি স্বাধীনতা যদি কম্প্রোমাইজ হয় তাহলে তো ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, এটা আমার আর বুঝিয়ে বলার দরকার নাই। আগে দেখেছেন না সরকারি হুকুমে চললে ইলেকশন কমিশনের কি দশা হয়, এটা আমার তার ব্যাখ্যা করার দরকার নেই। সুতরাং আমার স্বাধীনতা যদি না থাকে, কম্প্রোমাইজ হয়, it may be anything other than the fair election. না আমি বলছি না, আবেদন যারা করেছে তারাই বলতেছে 2008 সালে আমার এটাকে চেঞ্জ করে ফেলা হয়েছে, তারা বলেছে, আমরা বলি নাই। এখন আমরা তো এক্সামিনই করতে পারতেছি না, কারণ ওই যে আইনের মধ্যে বাধা আছে। আওয়ামী লীগের জন্য মাঠটা ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে, সীমানা এমনভাবে পুনর্নির্ধারণ করা হয়েছে, এটাতে আপনাদের অবজারভেশন কি? এটা কি আপনারা করে পর্যালোচনা করে দেখেছেন কিনা যে অভিযোগ আসলে? দেখেন এই দেশে জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের আমলে 91 সালে ইলেকশন হয়েছে, 96 সালে ইলেকশন হয়েছে, 2001 ইলেকশন হয়েছে, কেউ কোয়েশ্চেন করে নাই সীমানা নিয়ে। হঠাৎ 2008 এসে অনেক চেঞ্জ হয়েছে। এখন আমাদের কাছে আবেদন আসছে যে আমারটা তো 2008 এইভাবে হয়েছে, তারপর 2018টা আবার নষ্ট করে ফেলা হয়েছে, 2014তে নষ্ট করা হয়েছে। ওরা অভিযোগগুলো আমরা পাচ্ছি, কিন্তু এই অভিযোগগুলো যদি অ্যাড্রেস করতে হয় আমরা আগের রেকর্ডগুলো দেখব, যে আগে কি অবস্থায় ছিল, কোথায় অ্যাকচুয়ালি মোটিভেটেড ওয়েতে চেঞ্জ করা হয়েছে। আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে আমরা ডিলিমিটেশনটা করতে চাই, কাউকে ফেভার করার জন্য না, কাকে ঠেকানোর জন্যও না। আমরা যেটা করতে চাই, আমরা অতীতের রেকর্ডগুলো দেখব, আর 3টা কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ডিলিমিটেশন কী ছিল, এবং এর মধ্যে তো ইলেকশন তো হয়েছে, কেউ হয়তো আপত্তি করে নাই। আপত্তিটা আসা শুরু হয়েছে 2008 থেকে। আমাদের অভিযোগগুলো মোস্টলি 2008, 2018, তারপরে 24 এই পিরিয়ডটা নিয়ে খুব আপত্তি, আমরা আপত্তি পাচ্ছি। আমাদের কোনো বক্তব্য না, এটা হচ্ছে যারা অভিযোগ করেছেন তাদের। এই যে এরকম কোনো অভিযোগ আছে 1 কেজি ওজন হবে ভাই, 1 কেজি ওজন দস্তখত দিয়ে স্পষ্ট মোটামুটি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য প্রস্তুত, নির্বাচন কমিশন কতটুকু প্রস্তুত এবং
সেই বিষয় সুষ্ঠু করতে গেলে ভোটারদের জন্য কি কাজটি দৃশ্যমান করছে নির্বাচন কমিশন? শেষ করতে আপনি তো জানেন, শুনেন, আমি তো আপনাকে বললাম আমরা প্রস্তুত, আমরা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য প্রস্তুত, 16 আনা প্রস্তুত। ওই প্রোভাইডেড দ্যাট ওই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো রিকোয়ারমেন্টসগুলো মেনটেন করতে হবে। সুতরাং আদারওয়াইজ আমাদের তরফ থেকে আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে দৃশ্যমান কি কাজ করছে নির্বাচন কমিশন? দৃশ্যমান হচ্ছে এই যে দেখেন, বাড়ি বাড়ি বলেন না, 66,800 লোক বাড়ি বাড়ি যাচ্ছে। আপনার বাড়িতে যায় নাই, আমার বাড়িতে গেছে। আমি কালকে জুমা পড়তে গেছি, পরশুদিন মসজিদে ইমাম সাহেব দেখি যে পড়তেছে, যে আপনারা সহযোগিতা করুন ভোটের মধ্যে পড়তেছে। ইমাম সাহেব, আমি দেখে খুব খুশি হলাম যে আমরা ইসলামিক ফাউন্ডেশনকে চিঠি দিয়েছিলাম সব মসজিদে ইমাম সাহেবদেরকে মোবিলাইজ করার জন্য। এই কাজটা শুরু হয়েছে। আমি 3-4 জন ওই যে তথ্য সংগ্রহকারীর সাথে আমার দেখা হয়েছে, ইমাম মসজিদে মুক্তাদি নামাজ জুমা পড়তে গেছে, ওদের সাথে কথা বললাম, তাদের কি প্রবলেম কি হয়। আমি চিঠি আমার আত্মীয়-স্বজনকে ফোন করে জানার চেষ্টা করেছি যে আমাদের লোকজন যাচ্ছে কিনা। যাচ্ছে সবাই। এবং আমরা সবাই মানুষকে যে এনকারেজ করা, ভোটের একটা আমেজ সৃষ্টি করা, ভোটের একটা আবহ সৃষ্টি করা, এটাও একটা বাড়ি বাড়ি যাওয়ার পারপাসের মধ্যে একটা। আপনি যে নির্বাচনটা করবেন, আপনার নিজস্ব কর্মী বাহিনী দরকার। তো অলরেডি একটা প্রজেক্টে আপনাদের লোকজন আছে অস্থায়ীভাবে। এই নিয়োগের জন্য বেশ কয়েক বছর আগে বিজ্ঞপ্তি দিয়েছে, নিয়োগ এখন হয়নি। তারা চাচ্ছে তাদের স্থায়ী করা হোক। বাইরে এখন আন্দোলন করছে, তাদেরকে নেওয়া হোক। স্যার, এই নিয়োগের পেশাটা এখন কি অবস্থায় আছে? ভাই শুনেন, এখন বাংলাদেশে তো এখন আন্দোলনের মৌসুম দেখতেছি আমি। আন্দোলনের মৌসুম যখনই বাইরে, শাহবাগে আন্দোলন, প্রধান উপদেষ্টার বাড়ির আশেপাশে আন্দোলন, বাসায় যাওয়ার সময় সন্ধ্যার সময় এই প্রবলেম দেখি। এটা একটা মনে হচ্ছে যেন এটা একটা আন্দোলনের মৌসুম শুরু হয়েছে। যারা আমাদের আউটসোর্স স্টাফ প্রজেক্টে যারা কাজ করেন, তারা অনেক বছর ধরে কাজ করতেছেন, তাদের অভিজ্ঞতা হয়েছে। তাদেরকে আমরা পর ভাবি না, কিন্তু আমাদের যে আইন কানুন আছে তো, তারা প্র্যাকটিক্যালি কিন্তু দে আর এমপ্লয়িজ অফ কোম্পানিজ। তারা সরকার যদি প্রজেক্টের এমপ্লয়ি হইতো তাও বুঝতাম যে আধা সরকারের কিছু মালিকানা আছে। ওনারা কোম্পানির এমপ্লয়ি, কোম্পানি তাদেরকে হায়ার করে আমাদের কাছে সাপ্লাই করেছে, কিন্তু তারা অভিজ্ঞ, কিন্তু তাদের অবদান আছে, আমরা তাদের জন্য ফিল করি। তা আমরা একটা শিগগিরই একটা উদ্যোগ নেব তাদের ব্যাপারে, তাদেরকে যাতে আমরা প্রজেক্টের মধ্যে নিয়ে আসতে পারি, শিগগিরই একটা উদ্যোগ নেব। এবং আমি এবং আমার কমিশন ইজ ফুললি সিম্প্যাথেটিক টু দিয়ার কজ। যদি তাদের জন্য কিছু করতে পারি, আমি মনে করি যে আমার ইট উইল বি ওয়ান অফ মাই অ্যাচিভমেন্ট, অ্যান্ড আই উইল ট্রাই টু ডু ইট টু দ্য বেস্ট অফ মাই এবিলিটি, অ্যান্ড আই উইল ট্রাই টু ডু সামথিং ফর দেম। এটার মানবিক বিবেচনাও তো একটা আছে। 17 বছর চাকরি হয়েছে, আর কয় বছর পর 20 বছর হবে, বাড়ি যাবে, এখানে বসে নিয়ে যেতে পারবে না তার ছেলে মেয়ের জন্য। এটা তো একটা আনএক্সেপ্টেবল প্রপোজিশন। আচ্ছা, আমরা শেষ করবো আর 2টা প্রশ্ন। তাদের অভিযোগ হলো যে তাদেরকে মাইনাস করার জন্য এক ধরনের ষড়যন্ত্র চলতেছে, সেই কারণেই এই নতুন করে নিয়োগ প্রক্রিয়া। তাদের একটা আবেদন আমরা যেটা জেনেছি যে তারা চাচ্ছে যে তাদেরকে যে আশ্বাস দেওয়া হয়েছে 17 বছর ধরে, তারা যে আশ্বাসে আসলে এই কাজটি করে যাচ্ছেন, অভিজ্ঞ হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া, তাদের চূড়ান্তকরণ সরকারিকরণের কাজটা আগে হোক, তারপরে আপনারা নতুন নিয়োগ দেন, সেক্ষেত্রে তারা আরো খুশি হবে। এই জন্য আপনাদের আসলে প্রক্রিয়াটা কিভাবে এগোবে? এখন শুনেন, আগে তো আশ্বাস কারা দিয়েছে এবং ওরা আশ্বাসে হয়তো বিশ্বাস রেখেছিলেন। আমি আপনাকে আগে বলেছি যে আমি মুখে যা বলি অন্তর তা ধারণ করি। আমি আপনাকে আগে এই কথাটা বলে রাখছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং ফর দেম। ওনারা আমি মাঠে যখন গেছি, আমি চিটাগং, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, আই টক টু দেম, এবং তাদের প্রতি আমার সম্পূর্ণ ফিলিংস আছে। এবং আমরা উই হ্যাভ অলরেডি স্টার্টেড ওয়ার্কিং ফর দেম। এটা তাদের বলতে হবে না, আমরা নিজের অন আওয়ার ওন আমরা কিন্তু তাদের জন্য কাজ শুরু করেছি। এটা আমরা সরকারের কাছে পাঠাবো, একনাকে পাঠাবো, তাদেরকে ইনক্লুড করে প্রজেক্টে, তাদেরকে ইনক্লুড করার জন্য আমরা সরকারের কাছে আমরা এটা পাঠাবো। দেখা যাক, সরকারের তো বিভিন্ন আইন কানুন আছে। ওকে স্যার, ধন্যবাদ। শেষ হ্যাঁ, বলো। সংস্কার কমিশন আসলে প্রস্তাবনা পাঠিয়েছে জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামিক নির্বাচন করা যায় কিনা। সেক্ষেত্রে আসলে বন্দোবস্ত কোথায় নির্বাচন করতে গিয়ে সংসদের আগে স্থানীয় নির্বাচন? দেখেন, আমি এই প্রশ্ন আমাকে কেন করেন আমি বুঝলাম না।
সরকারের নির্বাচন, এটা হেডেক অফ দি লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি। আর দে রেডি, তাদের এখন পৌরসভার চেহারা কীরকম হবে, ইউনিয়ন পরিষদের চেহারা কীরকম হবে, সিটি কর্পোরেশনের মেয়র থাকবে কি থাকবে না, সমাজসেবা কমিশনের রিপোর্টই এখনো তারা পায়নি। তারা যখন রেডি হয় আমাদেরকে জানাবে যে আমার এতটা ইউনিয়ন কাউন্সিল খালি, এতটা উপজেলা খালি, আপনি দয়া করে ইলেকশনটা করে দেন। তারা তো আমাদেরকে রিকোয়েস্ট করে নাই, তাদের আমাকে কেন এই প্রশ্ন জবাব দিতে হবে? এই প্রশ্ন তারা জবাব দিয়েছে, তারা প্রস্তুতি আছে কিনা। তারা যখন আমাদেরকে বলে নাই, আমরা তো আমাদের যে ম্যান্ডেট, আমরা আমাদের ম্যান্ডেট নিয়ে আগাচ্ছি। আর একটা স্থানীয় সরকার নির্বাচন করতে আমরা দেখছি গড়ে প্রায় এক বছর সময় লাগে। এটা ইন ফেজেস করতে হয়, অনেক মারামারি হয়, হানাহানি হয়, ভাইয়ে ভাইয়ে কন্টেস্ট হয়, অনেক প্রতিযোগিতা হয়। সুতরাং অনেক লোক মারা যায়, দেখছি তো আমরা, সহিংস ঘটনা ঘটে। সুতরাং এখানে আমাদের ক্যাপাবিলিটি, ল এনফোর্সমেন্ট এজেন্সির ক্যাপাবিলিটির ব্যাপার আছে। এই যে ইন ফেজেস করতে করতে সবগুলো ইলেকশন করতে দেখা গেছে অ্যাভারেজে প্রায় 1 বছর সময় লাগে। আপনি কি মনে করেন যে পলিটিক্যাল পার্টিস উইল অ্যাগ্রি যে আপনি 1 বছর পরে ইলেকশন করার আগে, যেটা আগে কি কেয়ারটেকার গভর্নমেন্ট যারা ছিল তারা কি ন্যাশনাল ইলেকশন করেছে নাকি লোকাল গভর্নমেন্ট ইলেকশন করেছে? আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনের প্রিপারেশন নিয়ে দয়া করে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমাকে জিজ্ঞেস করবেন কেন, আমি বুঝলাম না। এটা আমার কনস্টিটিউশনাল মেনটেন, আমার আইনের অধীনে, তাদের আইনে বলা আছে ইলেকশন হবে, ইলেকশন কমিশন উইল কন্ডাক্ট দি ইলেকশন হোয়েন রিকোয়েস্টেড বাই দেম। এখন আমাকে তারা যদি রিকোয়েস্ট করে সংসদ নির্বাচন আগে করার জন্য, আপনার সমস্যা? আমার সমস্যা তো বললাম তো 1 বছর লাগবে, 1 বছর লাগবে আমাকে। ওই যে প্রত্যেকটা ওদের জন্য আবার ভোটার লিস্ট আলাদা, পৌরসভার ভোটার লিস্ট আলাদা, সিটি কর্পোরেশনের ভোটার লিস্ট আলাদা, ডিস্ট্রিক্ট কাউন্সিলের ভোটার লিস্ট আলাদা। এইখান থেকে আমাকে ওই আলাদা করে ভোটার লিস্ট করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সেটা তো একটা, আমরা তো সেই প্রস্তুতি শুরু করি নাই। কারণ আমরা কেন প্রস্তুতি নেব? আমাকে বললেন, তারা যদি রিকোয়েস্ট করতো তাহলে একটা চিন্তা করতাম। এই 1 বছর সময় নষ্ট করে মাঝখানে যদি আমার ইলেকশন করতে হয়, তাহলে তো আর মাননীয় প্রধান উপদেষ্টার যে টাইম লাইন, এটা তো আর মিট করা সম্ভব হচ্ছে না। দাবি নির্বাচন এবং রাতের ভোটে নির্বাচনে যারা সহযোগিতা করেছে সেই সব কর্মকর্তা কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে আপনি কতটা নিশ্চিত যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য? ভাই শুনেন, আমি তাদের যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদেরকে তো আমরা ইলেকশনে কিন্তু ইউজ করবো না। আর আমি আমার ফিলিংস হচ্ছে ব্যক্তিগত, আমি সবাইকে খারাপ মনে করতে চাই না, আনলেস হি ইজ প্রুভড আদারওয়াইজ। যদি একজন লোক অপরাধী প্রমাণিত না হয়, আমি তাকে অপরাধী হিসেবে ভাবতে চাই না। যারা অতীতে এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, কেউ বাধ্য হয়ে করেছে, কেউ ইচ্ছা করে করেছে। যদি এরকম ইচ্ছা করে থাকে, আই এম ট্রাইং টু টেক দেম অন বোর্ড। আমার তো এদেরকে নিয়ে চলতে হবে। আমার তো নির্বাচন কমিশনের সব লোককে কি বাদ দেওয়া সম্ভব? সবাই কি ইচ্ছা করে করেছে এগুলো? সবাই তো ইচ্ছা করে করে নাই, ভালো খারাপ মিলিয়ে। এরা দিস পিপল, দে অ্যাকচুয়ালি কন্ডাক্টেড 3-4 ইলেকশনস, নিউট্রাল ইলেকশন, 91, 96, 2001-এ। এরা তো সুন্দর নির্বাচন উপহার দিয়েছে। তারা সুন্দর নির্বাচন উপহার দিতে জানে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়। তারাও আবার খারাপ নির্বাচন করতে পারে যদি এনভায়রনমেন্টটা সেরকম হয়। তো তারা দেখতেছে যে আমাদের নির্বাচন কমিশনের, বর্তমান যে নির্বাচন কমিশন ইজ ফুললি কমিটেড টু এনশিওর এ ফ্রি ফেয়ার ইলেকশন। এবং আই এম কনভিন্সড তারা আর এদিক ওদিক আর করার কোনো প্রয়োজনও হবে না। এবং তারা দেখবেন যে ওই ঠিকই কোঅপারেট করবে। তাদের মধ্যে যারা চিহ্নিত অপরাধী থাকবে, আমরা যেগুলো বুঝতে পারবো যে দিস ম্যান ইজ পার্টিকুলারলি কমিটেড টু ডু সামথিং রং, এবং সে নিজেকে ইনভলভ ছিল, অতিমাত্রায় উৎসাহী ছিল, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। অ্যান্ড টেক ইট ফ্রম মি, দে উইল নট বি ইউজড ইন দ্য ইলেকশন। অনেক ধন্যবাদ স্যার। প্রধান নির্বাচন কমিশনার নিশ্চয়ই খুব খোলামেলা আলোচনা করেছেন এবং আপনারা নিশ্চয়ই অনেক ভালো নিউজ পেয়েছেন। নিউজ ধরানোর তারা সবার রয়েছে। আমি আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়কে এবং সহযোগিতা করার জন্য শরীফ ভাই এবং আশরাফ ভাইকে। আমরা একটু থাকবো, আপনারা একটু এখানে বসবেন। আরইপিডির সদস্য যারা এবং নির্বাহী কমিটির সদস্য যারা, আমরা একটু গ্রুপ ছবি নেব। আর সবার জন্য নাস্তার ব্যবস্থা আছে, একসাথে সবাই উঠবো, এখানেই নাস্তা দেওয়া হবে। একটু বসে জাস্ট ছবি। প্রথমে আরইপিডির নির্বাহী কমিটির সদস্য যারা একটু চলে আসে, ভাই বেশি এরপর সদস্যরা আসবেন। একটু না উঠেন, একটু পরে উঠেন, একটু পরে বসো।
আচ্ছা কোথাকার এটা পাঠাই আমাদের বিএসের সাথে কথা বলি। আরপিডি সদস্যরা সবাই থাকবেন, একটু গ্রুপ ছবি নেবো আমরা। দিয়ে দিব ভাই খাবার একটু পর জাস্ট দুটা ক্লিক কই ছবি কই